হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSEI। আজকে আমরা SLST ফিলোসফির যে সিলেবাস, সেই সিলেবাস সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের সিলেবাসে কি আছে, সিলেবাসটা পুরো গ্রুপে বিভক্ত, ঠিক আছে। গ্রুপ এ তে কি আছে? গ্রুপ এ তে আমাদের আছে ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন। আমাদের নেট ফিলোসফি বলো বা MSc বলো বা BPSc যাই দেখি না কেন, প্রথমেই কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি দিয়ে শুরু হয়। তো আমাদের প্রথমেই রয়েছে জেনারেল ফিচার অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের সাধারণ ধারণা। এবার এই জেনারেল ফিচারটা কি, যেখানে আমাদের বেদ উপনিষদ মানে ভারতীয় দর্শনটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে, সেই জায়গাটা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বেদ উপনিষদে কি বলা হয়েছে, আত্মা সংক্রান্ত মতবাদ, মুক্তি কয় প্রকার মুক্তি কোন দার্শনিকরা কিভাবে স্বীকার করছে, সেই জায়গাটা মানে বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে ভারতীয় দর্শনের, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং এই জায়গাটা থেকে প্রশ্ন আসে ভালো মতো, কারণ বেসিক বৈশিষ্ট্য তো অনেক কিছু মানে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে জেনারেল ফিচার অফ ইন্ডিয়ান ফিলোসফি, এটা আমাদেরকে পড়তে হবে। এরপর ন্যাচারালি যেভাবে ইন্ডিয়ান ফিলোসফি শুরু হয়, যে চারবাক দর্শন দিয়ে, চারবাক দর্শনে দেখো তিনটে পার্টে বিভক্ত হয়েছে। আমরা জানি যে কোনো ভারতীয় দর্শনকে যদি আমরা দেখি যে কি আলোচনা করা হচ্ছে সেই দর্শনের মধ্যে, সেখানে তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে মেটাফিজিক্স, একটা হচ্ছে এপিস্টিমোলজি, আর একটা হচ্ছে এথিক্স। মেটাফিজিক্সে কি বলা হয়, অতীন্দ্রিয় যে বিষয়গুলো, যেরকম আত্মা, ঈশ্বর, এমনকি লিবারেশন, মুক্তি, এটাও কিন্তু মেটাফিজিক্সের আন্ডারেই পড়ছে। তো মেটাফিজিক্স হচ্ছে অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর এপিস্টিমোলজিতে হচ্ছে জ্ঞান তত্ত্ব, মানে হোয়াট ইজ দ্য ভ্যালিড সোর্স অফ নলেজ, কিভাবে আমরা সঠিক জ্ঞানটা জানতে পারবো, সেটা কিন্তু আমাদের এপিস্টিমোলজি পার্টে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে এথিক্স। এবার দেখো আমরা মেটাফিজিক্সে যাব এপিস্টিমোলজির মাধ্যমে, কিন্তু এথিক্স আমাদেরকে মেনটেন করতে হবে। মানে কর্ম অদৃষ্টের অধিষ্ঠাতা বা কর্মফল, এগুলো নিয়ে তো আলোচনা করা হয়েছে ভারতীয় দর্শনে, যদিও চারবাকে সেটা নেই। তো তা এথিক্স আমাদেরকে মেনটেন করতে হয়, চারবাকদেরও আলাদা এথিক্স রয়েছে। তো চারবাকের যে এপিস্টিমোলজি, সেখানে আমাদেরকে কি পড়তে হয়, এপিস্টিমোলজিতে আমাদের পড়তে হবে যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কেন, এইটা তো ইম্পর্টেন্ট। কিন্তু চারবাকের এই এপিস্টিমোলজি থেকে যে প্রশ্নগুলো আসে, মানে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ সেটা ঠিক আছে, কিন্তু বাকিগুলো প্রমাণ নয় কেন, অনুমানকে তারা কোন যুক্তিতে খণ্ডন করলো। অনুমানকে চারবাক ব্যতীত সকল ভারতীয় দার্শনিক সম্প্রদায় স্বীকার করতে বাধ্য, কিন্তু কেন চারবাক দার্শনিকগণ অনুমানকে খণ্ডন করলো, এছাড়া শব্দ উপমান কেন তারা খণ্ডন করছে, এই জায়গাটা। মেটাফিজিক্সে আমরা কি পড়ছি, ওরা দেহকে আত্মা বলছে, কেন কোন যুক্তিতে ওরা দেহকে আত্মা বলছে, এবং এখানে অন্যান্য দার্শনিকদের যে মতবাদ, তারা যে বিরোধিতা করেছে এবং তার যুক্তিতে চারবাকগণ কি বলেছে, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। এরপর হচ্ছে এথিক্স। তো এথিক্সে ওরা বলছে যে হেডোনিজম, মানে ওদের যে সুখবাদ বা এথিক্স, সেখানে ওরা কি বলছে, সেখানে ওরা বলছে যে সুখটাই হচ্ছে আসল, এবং সুখ বলতে ওরা দৈহিক সুখকেই বুঝিয়েছে। তো চারবাকদের অনেক ভাগ আছে, যারা সুশিক্ষিত, যারা ধূর্ত, এদের মধ্যে ভাগ আছে। সুশিক্ষিতরা মানসিক সুখকেও এথিক্সের আন্ডারে ফেলছে, কিন্তু বাকিরা দৈহিক সুখকে এথিক্সের আন্ডারে ফেলছে। তো হেডোনিজম আমরা যখন পড়বো সেটা আমরা দেখতে পাবো। নেক্সট কি রয়েছে আমাদের, জৈনিজম। আমরা দেখেছিলাম যে PSC সিলেবাসে জৈনিজমটা ছিল না, কিন্তু কোশ্চেনে এসেছে। সুতরাং PSC সিলেবাসে যে জৈনিজম নেই বলে কোশ্চেনে আসছে না এমন কিন্তু নয়, যা হোক SLST-তে রয়েছে। জৈনিজমে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো, অনেকান্তবাদ, শ্যাদবাদ, জৈন থিওরি অফ সেলফ অ্যান্ড লিবারেশন। এখন জৈনিজমের যে একদম মানে একটা জৈনিজমের এই অনেকান্তবাদ বা স্যাদবাদ, সেখানে কি বলা হচ্ছে, অনেকান্তবাদ হচ্ছে অনেক দৃষ্টিভঙ্গি থেকে একটা মতবাদ, এবং এই অনেকান্তবাদের দৃষ্টিভঙ্গি থেকেই তারা কিন্তু বলছে কোনো একটা, মানে না তো মেটেরিয়ালিজম একদম অ্যাবসলিউট, না তো অদ্বৈত বেদান্ত দর্শনে যেটা বলা হচ্ছে যে ব্রহ্মই একমাত্র সৎ, আর কিছু নেই, মানে ওই একটাই পিওর কনসাসনেসকে স্বীকার করা হচ্ছে, না তো ওই পিওর কনসাসনেসকে একমাত্র সৎ বলা যায়, না তো চারবাকের মেটেরিয়ালিজমকে একমাত্র সৎ বলা যায়। এমনকি কোনো দার্শনিকের, কোনো মতবাদী কিন্তু মানে একদম সেটাই অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা একদিক থেকে সত্য হতে পারে। এবং সেখানে ওনারা উদাহরণ দিয়েছে যে অনেকান্তবাদে বলছে যে একটা হাতিকে যদি অনেকগুলো অন্ধ ব্যক্তি টাচ করে, তাহলে হাতির ডেসক্রিপশনটা তারা বিভিন্নভাবে দেবে, কিন্তু কোনোটাই সঠিক নয়, কারণ তারা অন্ধ ব্যক্তি। মানুষও হচ্ছে মানে জীব, যেটা জীবাত্মা, দেহাদিযুক্ত জীবাত্মা, তাদেরও এখন সমস্যাটা এরকমই যে তারা অন্ধ, তারা বুঝতে পারছে না যে কোনটা ঠিক, তাই তারা যেটা মনে করছে সেটাকে সত্যি বলে তারা ভাবছে, বাট সেটা সত্যি কিন্তু একদিক থেকে সত্যি। স্যাদবাদ কথার অর্থটাই তাই, যে
কোনো স্যাড কথার অর্থ কি কোনো একদিক থেকে সত্য, ঠিক আছে, কোনো একদিক থেকে ব্যাপারটা ট্রু, মানে শর্ত রয়েছে এখানে। অ্যান্ড জৈন থিওরি অফ সেলফ অ্যান্ড লিবারেশন, এবং জৈন দর্শনের জ্ঞানের যে জ্ঞানতাত্ত্বিক যে আলোচনা এপিস্টিমোলজি, সেখানে প্রত্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান, যেখানে অলরেডি তোমরা অনেক আগে গুলিয়ে ফেলেছিলে এই বিষয়টা, যে এই জৈন দর্শনে যেটা প্রত্যক্ষ জ্ঞান সেটা অন্যান্য দর্শনে পরোক্ষ জ্ঞান, আবার এখানে যেটা পরোক্ষ জ্ঞান সেটাকে অন্যান্য দর্শনে প্রত্যক্ষ জ্ঞান বলা হচ্ছে। তো সেটা আমরা যখন ক্লাসে করবো তখন ইন ডিটেলস দেখবো। তো জৈন থিওরির সেলফ কি এবং লিবারেশন কিভাবে মুক্তি লাভ তারা করবে, এটা রয়েছে আমাদের সিলেবাস। নেক্সট হচ্ছে বুদ্ধিজম। বুদ্ধিজমে কি রয়েছে? 4 নোবেল ট্রুথ, 4টি যে আর্য সত্য, 4টি যে শাখা, 4টি আর্য সত্য রয়েছে, এবং তারপর 4টি শাখা, বৌদ্ধ দর্শনের যে 4টি শাখা সেটা রয়েছে। এবং নৈরাত্মবাদ, আত্মা সম্পর্কিত মতবাদ বুদ্ধিজমের, নৈরাত্মবাদ। সেই নৈরাত্মবাদে কিন্তু কখনোই বলছে না যে আত্মা বলে কোনো কিছু এক্সিস্ট করে না। নৈরাত্মবাদ বলতে তারা ওই রকম, মানে যেই আত্মার একটা ধারাবাহিক প্রভাব তারা স্বীকার করছে, কিন্তু আত্মা বলে চার্বাক দর্শনের মতো কিছু নেই, দেহই আত্মা, দেহের বিনাশে আর কিছু নেই, ওই রকম কিন্তু তারা স্বীকার করছে না। পতিত্ব সমুৎপাদবাদ, জৈন দর্শনের যে কার্য কারণ সংক্রান্ত যে মতবাদ সেটাকে বলা হয় পতিত্ব সমুৎপাদবাদ, এবং সেই পতিত্ব সমুৎপাদবাদের উপর ডিপেন্ড করে আসছে ক্ষণভঙ্গবাদ, ঠিক আছে। এবং তারপর আসছে কি 4 স্কুল অফ বুদ্ধিজম তো বললাম, ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ, আর হচ্ছে পতিত্ব সমুৎপাদবাদ। এবং বৌদ্ধগণ বলছেন যে প্রত্যেকটা বস্তুই ক্ষণমাত্র স্থায়ী, সৎ বস্তু মাত্রই ক্ষণমাত্র স্থায়ী হয়। তো এই হচ্ছে বুদ্ধিজমের টপিক। এবার এইগুলো দেখতে এরকম ছোট ছোট টপিক লাগছে, কিন্তু এটা রিলেটেড অনেক প্রশ্ন আসতে পারে। PYQs তো তোমরা দেখেইছো যে কেমন প্রশ্ন আসে, তো সেইভাবে কিন্তু আমাদেরকে বিষয়টা দেখতে হবে। এবং সবার আগে যখন আমরা পড়ছি, কোনো কিছু শুরু করছি, কোনো এক্সামের প্রিপারেশন শুরু করছি, সবার আগে কিন্তু সিলেবাসটা আমাদেরকে জেনে নেওয়া দরকার, কারণ সিলেবাসটা আগে বুঝে তারপর আমরা টপিকে যাব। আচ্ছা, এটা গেল বুদ্ধিজম। এরপর রয়েছে ন্যায় বৈশেষিক সমান্তরান্ত্র। দেখো, জৈনজিম বুদ্ধিজম সমান্তরান্ত্র দর্শন, ন্যায় বৈশেষিক সমান্তরান্ত্র, সাংখ্যযোগ সমান্তরান্ত্র, মীমাংসা বেদান্তও কিন্তু সমান্তরান্ত্র। শুধু সমান্তরান্ত্র বলতে যে আমরা ন্যায় বৈশেষিককে বুঝি এমনটা কিন্তু নয়। তো ন্যায় বৈশেষিক দর্শনে কি রয়েছে? ন্যায় এপিস্টিমোলজি, ন্যায় থিওরি অফ গড, আর ন্যায় থিওরি অফ সোল। ন্যায় দর্শনে এগুলো রয়েছে। এপিস্টিমোলজিতে কি 4টি যে প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, সেটা আমরা করব। থিওরি অফ গড, ন্যায় দর্শনে গডকে যে স্বীকার করা হচ্ছে, কেন, কোন যুক্তিতে স্বীকার করা হচ্ছে, তো সেইখানে আমরা গডের এক্সিস্টেন্স বিষয়ে তারা যে যুক্তি দিয়েছে সেই যুক্তিগুলো আমাদেরকে দেখতে হবে। এবং থিওরি অফ সোল, আত্মা সম্পর্কিত তাদের ধারণা। আমরা জানি নৈয়ায়িকগণ বলছেন যে কি মুক্তি বা মোক্ষপ্রাপ্ত যে আত্মা, সেই আত্মার মধ্যে কিন্তু কনসাসনেসও থাকবে না, সুখ দুঃখ তো থাকবে না, দুঃখের আত্যন্তিক অভাবই মোক্ষ বা অপবর্গ, কিন্তু সেখানে দুঃখও থাকবে না, সুখও থাকবে না। কেন? কারণ স্বতন্ত্র সুখ বলে কিছু হয় না, দুঃখ জড়িত, এবং দুঃখের আত্যন্তিক অভাব ঘটলে সুখেরও আত্যন্তিক অভাব ঘটছে। তো সেক্ষেত্রে কনসাসনেসটাও থাকছে না। ন্যায় মতে আত্মার একটা আগন্তুক গুণ হচ্ছে কনসাসনেস। এবার এইখানে একটা সমস্যা হয়। তো চার্বাকগণ কি বলছে? চার্বাকগণও কনসাসনেসকে আগন্তুক গুণ বলছে, নৈয়ায়িকগণও কনসাসনেসকে আগন্তুক গুণ বলছে। পার্থক্যটা কোথায়? চার্বাকগণ বলছেন কনসাসনেস দেহের আগন্তুক গুণ, কিন্তু নৈয়ায়িকগণ বলছেন কনসাসনেস আত্মার আগন্তুক গুণ। তারা কিন্তু দেহ আর আত্মাকে সেম করে ফেলছে না, আত্মাকে তারা স্বীকার করছে, কিন্তু আফটার লিবারেশন আত্মা জাস্ট লাইক একটা জড় পদার্থ হয়ে যাবে। তো সেই কারণে অনেকে বলেন যে না, নৈয়ায়িকের যে মোক্ষ, সেই মোক্ষ আমাদের চাই না। তো যাই হোক, এইগুলো আমাদেরকে দেখতে হবে, এপিস্টিমোলজি, থিওরি অফ গড এবং থিওরি অফ সোল। চলো নেক্সট, বৈশেষিক দর্শনে। বৈশেষিক দর্শনে মেন হচ্ছে পদার্থ, 7 ক্যাটাগরিজ অফ রিয়েলিটি। পদার্থকে তারা 7টি যে পদার্থ, সেই পুরো পদার্থ আলোচনা করলেই আমাদের বৈশেষিক দর্শনটা কমপ্লিট হয়ে যায়। কারণ বৈশেষিক দর্শনে বলা হচ্ছে কি পদার্থের সাধর্ম এবং বৈধর্মের জ্ঞান যদি আমাদের হয় তবেই মোক্ষ বা মুক্তি হচ্ছে। তো মেনলি দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, এইগুলো যদি আমরা বৈশেষিক দর্শনে পড়ি তাহলে পুরো বৈশেষিক দর্শন কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই দ্রব্যের মধ্যে আবার অনেকটা সিলেবাস রয়েছে, গুণের মধ্যে আবার অনেকটা আমাদেরকে পড়তে হবে। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে।
নেক্সট সমান্তরান্ত দর্শন যদি আমরা বলি সাংখ্য আর যোগ। সাংখ্য আর যোগ দর্শনের মধ্যে আমাদেরকে কি পড়তে হচ্ছে? প্রথমে আমরা সাংখ্য দেখি। সাংখ্যতে বলছে সাংখ্য থিওরি অফ কজেশন, অর্থাৎ সৎ কার্যবাদ। কার্যকারণ সংক্রান্ত যে মতবাদ তার মধ্যে আমরা দুটো থিওরি পাই, অসৎ কার্যবাদ আর সৎ কার্যবাদ। তার মধ্যে সাংখ্য দার্শনিকগণ সৎ কার্যবাদী আর নৈমিকগণ অসৎ কার্যবাদী। এবং সৎ কার্যবাদ অসৎ কার্যবাদ পড়লে আমাদের দুজনে যে ডিবেট, সেই ডিবেটটা আমরা খুব সুন্দরভাবে পাই। তো যাই হোক, সৎ কার্যবাদে কি বলা হচ্ছে যে কার্যটা উৎপন্ন হচ্ছে সেটা অলরেডি কারণের মধ্যে থাকে, কার্যটা কারণেরই একটা ব্যক্ত অবস্থা আর কারণটা কার্যের অব্যক্ত রূপ। ঠিক আছে, তো এইটা হচ্ছে সৎ কার্যবাদ আমাদেরকে পড়তে হবে। এবং সৎ কার্যবাদের বিরুদ্ধে অসৎ কার্যবাদীরা কি বলবেন, তারপর তার উত্তর সৎ কার্যবাদীরা কিভাবে দেবেন, এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। এবং ডিফারেন্ট ফর্ম অফ সৎ কার্যবাদ। সৎ কার্যবাদের দুটো ফর্ম রয়েছে আমরা জানি, পরিণামবাদ আর বিবর্তবাদ। তার মধ্যে সাংখ্য দার্শনিকগণ কিন্তু পরিণামবাদী। তারা বলছে কি দুধটা দইয়ে পরিণত হলো, ঠিক আছে, দুধটা দইয়ে বিবর্তিত হচ্ছে না। বিবর্তবাদী কারা? বিবর্তবাদী কারা তোমরা সেটা কমেন্ট করবে। বেদান্ত দর্শনের কারা কারা বিবর্তবাদী? রামানুজ এবং অদ্বৈত বেদান্তের মধ্যে। ঠিক আছে, তো বিবর্তবাদী যারা তারা কি বলবে যে রজ্জুতে সর্পের যে ভ্রম হয় সেক্ষেত্রে রজ্জুটা সর্পে পরিণত হয় না, রজ্জুটা মানে সর্পটা রজ্জুর একটা বিবর্তিত রূপ। ঠিক আছে, তো এটা হচ্ছে বিবর্তবাদীরা বলবে। যাই হোক, এটা আমাদেরকে পড়তে হচ্ছে। সাংখ্য থিওরি অফ প্রকৃতি। প্রকৃতি আর পুরুষের সংমিশ্রণে, প্রকৃতি আর পুরুষের একত্র মানে চেষ্টায় কিন্তু পুরো থিওরি অফ ইভলিউশন যেটা আমরা সাংখ্য দর্শনে পাই সেটা আমরা পাচ্ছি। কিন্তু একদম উপাদান কারণ যদি আমরা দেখি এই জগতে, সেটা হচ্ছে প্রকৃতি। তো সেই প্রকৃতির এবং এই যে সত্য রজ তম তিনটে গুণ, সেই তিনটে গুণও কিন্তু প্রকৃতির গুণ। তো সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। এবং প্রকৃতির যে এক্সিস্ট করছে তার প্রুফ কি? পুরুষ যে এক্সিস্ট করছে, সাংখ্য দর্শনে আত্মাকেই পুরুষ বলা হয়, পুরুষ এখানে কোনো জেন্ডার নয়। পুরুষের এক্সিস্টেন্স, তার সপক্ষে যুক্তি সাংখ্য দার্শনিকগণ কি দিয়েছেন। এবং আর কি রয়েছে যে বহু পুরুষবাদ, পুরুষ অনেক বলছে, আত্মা বহু, সেই বহুত্বটা কোন দিক থেকে তারা বলছে সেইটা আমাদেরকে, বহু পুরুষবাদ এবং তার সপক্ষে যুক্তি কি দিচ্ছেন সেটা আমাদেরকে দেখতে হবে। এবং সাংখ্য থিওরি অফ লিবারেশন রয়েছে, বিবেক খ্যাতি, খ্যাতিবাদ। খ্যাতিবাদটা আমাদেরকে আলাদা করে পুরোটা পড়তে হবে, যে শুধু সাংখ্য দর্শন নয়, প্রত্যেকটা দর্শনেই ভ্রম সংক্রান্ত যে মতবাদ, সেই মতবাদকে খ্যাতিবাদ বলা হয়। এবং কে কোন খ্যাতিবাদ স্বীকার করছে তার ডিটেলস কিন্তু আমাদেরকে পড়তে হবে। কোনো সিলেবাসে থাক বা না থাক, এটা কিন্তু ইনক্লুডেড হয়ে যায় এপিস্টিমোলজির মধ্যেই। যোগ ও কনসেপশন অফ গড, প্রথমেই কেন এটা বলা হচ্ছে, কারণ সাংখ্য দর্শনে যা স্বীকার করা হচ্ছে যোগ দর্শনেও সেটা স্বীকার করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত তত্ত্বরূপে ঈশ্বর তত্ত্বকে স্বীকার করা হচ্ছে। তো সেই জন্য সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য বলা হয় আর যোগ দর্শনকে শেষশ্বর সাংখ্য বলা হয়। এবং চিত্তভূমি আর চিত্তবৃত্তি কি, চিত্তভূমি চিত্রবৃত্তি সংক্রান্ত আলোচনা, 8 ফোল্ড মিনস অফ যোগ, অষ্টাঙ্গিক যোগ, এবং হচ্ছে সমাধির যে ডিফারেন্ট টাইপগুলো আছে, সম্পজ্ঞাত অসম্পজ্ঞাত, এটা রয়েছে আমাদের যোগ দর্শনে। সাংখ্য দর্শনে যেটা বলা হয়েছে মানে থিওরিটা, আর যোগ দর্শনে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে যে সাংখ্য দর্শনে যেটা বলা হচ্ছে সেটা আমরা পৌঁছবো কিভাবে, লিবারেটেড আমরা হব কিভাবে, পুরো এটা যদি থিওরি হয়, যোগ দর্শনটা হচ্ছে প্র্যাকটিক্যাল। নেক্সট হচ্ছে মীমাংসা। মীমাংসা দর্শন আমাদেরকে দুজন ভাষ্যকার পড়তে হচ্ছে, প্রভাকর আর ভাট্ট। ঠিক আছে, তো সেইখানে বলে দিচ্ছে কি দেখো, যে অর্থাপত্তি আর অনুপলব্ধি সোর্স অফ ভ্যালিড নলেজ, দুটো প্রমাণকে কেন আলাদা করা হচ্ছে, কারণ অলরেডি আমরা যখন অন্যান্য দর্শন পড়ছি সেখানে আমরা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ পড়ছি। অর্থাপত্তি এবং অনুপলব্ধিকে আমরা মীমাংসা দর্শনে পাচ্ছি, বিশেষত ভারতীয় দর্শনে, রাইট, বিশেষত আমরা ভাট্ট দর্শনে পাচ্ছি, ভাট্ট দর্শনে। কেন? কারণ প্রভাকর কিন্তু অনুপলব্ধিকে স্বীকার করেন না, স্বতন্ত্র প্রমাণ রূপে স্বীকার করেন না। যখন কেউ কোনো প্রমাণ স্বীকার করছে না, তার মানে স্বতন্ত্র প্রমাণ রূপে স্বীকার করছে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি বলি যে প্রমাণই স্বীকার করছে না, সেটা কিন্তু ভুল কথা। স্বতন্ত্র স্বীকার করছে না, কেন স্বীকার করছে না প্রভাকর? কারণ উনি বলছেন অভাব পদার্থকে উনি স্বীকার করেন না, অভাব মাত্রই কোনো ভাব পদার্থের অভাবের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, সুতরাং অনুপলব্ধিকেও স্বীকার করার দরকার নেই। অর্থাপত্তি অনুপলব্ধি কি, কিভাবে আমাদের হয় সেটা আমরা পড়বো। এবং প্রামাণ্যবাদ,
দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ মীমাংসা ফিলোসফি, দ্যাট ইজ প্রামাণ্যবাদ। সেই প্রামাণ্যবাদ, শতপ্রামাণ্যবাদ, পরতপ্রামাণ্যবাদ, উৎপত্তি গোপ্তি থেকে শতকে প্রত, এবং যখন প্রামাণ্যবাদ পড়ছি এই মীমাংসা দর্শনের প্রামাণ্যবাদ শুধু নয়, পুরো ভারতীয় দর্শনের প্রামাণ্যবাদটাই আমাদেরকে পড়তে হচ্ছে, যেরকম খ্যাতিবাদ। নেক্সট আছে বেদান্ত। বেদান্তে আমরা কেবলমাত্র শঙ্কর আর রামানুজ পড়বো। বেদান্ত দর্শনের আরো অন্য ভাষ্যকাররা আছেন, নিম্বার্ক, বল্লভাচার্য, সেগুলো আমাদের সিলেবাসে নেই। রয়েছে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত এবং রামানুজের বিশিষ্টাদ্বৈত বেদান্ত। সেখানে ব্রহ্মের কনসেপ্ট কি, সেখানে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম বলতে শঙ্করাচার্য কোনটা স্বীকার করছেন, কেন উনি সগুণ ব্রহ্মকে স্বীকার করছেন না, ব্রহ্মের সাথে ওয়ার্ল্ডের সম্পর্ক কি, এবং মায়া, শঙ্করের যে ডক্ট্রিন অফ মায়া, মায়াবাদ, যেটার ওপর ভিত্তি করে ওনার পুরো অদ্বৈতবাদটা দাঁড়িয়ে আছে, এবং যেটার উপর ভিত্তি করে ওনার যে বিখ্যাত বচন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই জগৎকে পুরোপুরি মিথ্যা বলছে পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে, সেটা ডিপেন্ড করে আছে মায়াবাদের ওপর, সেটা আমরা দেখবো। এবং রামানুজ কিভাবে সেটাকে খণ্ডন করছেন, রামানুজের ব্রহ্ম সংক্রান্ত মতবাদ কি, রামানুজ কিভাবে জীবের সাথে ব্রহ্মের রিলেশনটা করছেন, সেটা আমাদেরকে পড়তে হবে। এটা গেল আমাদের গ্রুপ এ। ওকে, তো গ্রুপ বি তে কি রয়েছে আমাদের এথিক্স বা নীতিবিদ্যা। এখানে মূলত আমরা যে এথিক্সটা পাচ্ছি সেটা ওয়েস্টার্ন এথিক্স, কারণ আমরা এথিক্স, ইন্ডিয়ান যে এথিক্সটা সেটা আমরা অলরেডি ইউনিট 1-এ পড়ে নিচ্ছি। ওয়েস্টার্ন এথিক্সে কি রয়েছে, দ্য নেচার অফ এথিক্স, নৈতিকতার প্রকৃতি কি, হোয়াট ইজ এথিক্স। এথিক্স বলতে পারে এথিক্সটাকে আমরা নেব কিভাবে, এথিক্স একটা ইউনিভার্সাল যদি আমি সংজ্ঞা দেখি যে এথিক্স কি, এই জিনিসটা দেখতে হবে। মরাল আর নন মরাল অ্যাকশন, এথিক্সে বলাই হচ্ছে যে তুমি মরাল আর নন মরাল অ্যাকশন কি, নৈতিক অনৈতিক কর্ম কি, তোমাকে নৈতিক কর্মগুলো করতে হবে, অনৈতিক কর্মগুলো তোমাকে ত্যাগ করতে হবে। নেক্সট হচ্ছে দ্য নেচার অফ মরাল জাজমেন্ট, মরাল জাজমেন্টের নেচারটা কি, এবং পোস্টুলেটস অফ মোরালিটি, নৈতিকতার মানদণ্ড কি হবে, থিওরিজ অফ পানিশমেন্ট, শাস্তিতত্ত্ব কি হবে, স্ট্যান্ডার্ড অফ মোরালিটি, এটা হচ্ছে মানদণ্ড। এছাড়া এর মধ্যে আমরা পেয়ে যাব কর্তব্যবাদ, সুখবাদ, ব্যবহারিক নীতিবিদ্যা ইত্যাদি। মানে এখানে অনেক কিছু রয়েছে, অনেক থিওরিজ রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে এথিক্সে। এথিক্সের আন্ডারে এটা পড়ছে এই যে হেডোনিজম। এইখানে হেডোনিজমটা চারবাকের হেডোনিজম শুধু এখানে পড়বো না, এখানে হেডোনিজম বা সুখবাদ, এখানে বেনথামের যে হেডোনিজমের কথা বলছেন সেই হেডোনিজমটা আমরা বেসিক্যালি দেখবো, এবং হেডোনিজম বলতে ওয়েস্টার্ন থিঙ্কাররা কিভাবে সেই হেডোনিজমকে দেখছেন সেটা আমরা দেখবো। ইগোইস্টিক হেডোনিজম কি, সাইকোলজিক্যাল এবং এথিক্যাল ব্যাপারটা কি, গ্রস ইগোইস্টিক হেডোনিজম আছে, ঠিক আছে, এবং রিফাইন্ড আমরা কিভাবে করছি ইগোইস্টিক হেডোনিজমকে। এছাড়া মিল কিভাবে ইউটিলিটারিয়ানিজমের কথা বলছেন, তার মধ্যে অ্যাক্ট এবং রুল, এই দুটোর যে পার্থক্য এইটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় রয়েছে ডিওন্টোলজিক্যাল থিওরি। কান্টের যে ডিওন্টোলজিক্যাল থিওরি, সেই ডিওন্টোলজিক্যাল থিওরি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স। প্র্যাকটিক্যাল এথিক্সের মধ্যে আমরা কি কি দেখছি, কিলিং অ্যানিম্যাল, আমরা যদি পশু হত্যা করি, পশু হত্যা কেন করা উচিত নয়, এবং পশু হত্যা তো আনএথিক্যাল বিষয়। ইউথানেশিয়া, ঠিক আছে, যে আমরা নিজের ঐচ্ছিক মৃত্যুর কথা বলি। এনভায়রনমেন্টাল এথিক্স, এবং আমাদেরকে করতে হচ্ছে কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল এথিক্স। প্র্যাকটিক্যাল এথিক্সটা কি, তার মধ্যে কি কি রয়েছে, এবং এই প্র্যাকটিক্যাল এথিক্সটা মূলত দেখো এনভায়রনমেন্টাল, অ্যানিমাল ইত্যাদির দিকেই যায় যদি প্র্যাকটিক্যালটা আমরা দেখি। এবং ইউথানেশিয়াটা রয়েছে, এটা অবশ্যই মানব জাতির জন্য। আচ্ছা, এরপর রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি। ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা একদম মডার্নে যাওয়ার আগে আমাদের কি কি রয়েছে, প্লেটো, অ্যারিস্টটল, এখানে প্রি সক্রেটিক বা সক্রেটিক দিয়ে শুরু হচ্ছে না। প্লেটোর আন্ডারে কি রয়েছে, থিওরি অফ নলেজ, থিওরি অফ ফর্ম, আকার তত্ত্ব এবং জ্ঞান তত্ত্ব, এটা আমাদেরকে পড়তে হচ্ছে। অ্যারিস্টটলে রয়েছে ডক্ট্রিন অফ কজালিটি, কারণবাদ, থিওরি অফ সাবস্ট্যান্স, দ্রব্য সম্পর্কে কি বলা হচ্ছে, এবং ম্যাটার আর ফর্ম কি, ঠিক আছে। এবং প্লেটোর যে থিওরি অফ ফর্ম, সেই থিওরি অফ ফর্মকে কিন্তু অ্যারিস্টটল সেটাকে কিভাবে ক্রিটিসাইজ করছেন এটাও কিন্তু রয়েছে। এরপর আমাদের মডার্ন ওয়েস্টার্ন থিঙ্কার ডেকার্ত, ওনার তো কার্টেসিয়ান মেথড, উনি কি মেথড প্রয়োগ করেছেন, এবং সেই কার্টেসিয়ান মেথড অফ ডাউট, উনি তো সংশয় দিয়ে সব কিছু শুরু করলেন, এবং সেই সংশয় দিয়ে শুরু করে উনি একটা
এই বিখ্যাত বচনে আসছেন যে কজিটো আর্গু সাম, অর্থাৎ আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। এবং ওনার ট্রুথ বা সত্য হওয়ার ক্রাইটেরিয়া কি, এবং উনি লাস্ট অব্দি গিয়ে শুধু যে নিজেকেই স্বীকার করলেন এমন নয়, উনি বলছেন গডকে স্বীকার করলেন এবং এক্সটার্নাল ওয়ার্ল্ডকেও স্বীকার করেছেন। এক্সটার্নাল অবজেক্টকে যদি স্বীকার করতে হয় সেটা কোথায় থাকবে, তার জন্য এক্সটার্নাল ওয়ার্ল্ডকেও স্বীকার করছেন। এবং মাইন্ড বডি রিলেশন, এক্সটার্নাল ওয়ার্ল্ডের সপক্ষে পরবর্তীতে উনি যুক্তিই দিয়েছেন। উনি সংশয় দিয়ে শুরু করেছেন কিন্তু উনি সংশয় দিয়ে শেষ করেননি, তাই ডেকার্টকে সংশয়বাদী দর্শন কিন্তু বলা যায় না। নেক্সট স্পিনোজা, ডেকার্টের পরেই আসছে স্পিনোজা, এবং উনি দ্রব্য সংক্রান্ত যে কি আলোচনা করছেন এবং ডেকার্টের দ্রব্য সংক্রান্ত আলোচনার সাথে ওনার পার্থক্য কোথায়। মাইন্ড বডি রিলেশনটা ওনার ডেকার্ট সেটাকে বলছেন মিথস্ক্রিয়া, কিন্তু উনি সমান্তরালবাদ বলছেন, তো সেখানে পার্থক্য কোথায়, এবং গড সম্পর্কে উনি কি বলছেন। স্পিনোজার গড সম্পর্কিত যে ধারণা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নেক্সট হচ্ছে লাইবনিজ কি বলছেন যে ডক্ট্রিন অফ মনার্ড, উনি কিন্তু মনার্ড দিয়ে ওনার পুরো যে দার্শনিক তত্ত্ব সেটাকে উনি দেখিয়েছেন, এবং সেখানে ট্রুথ রিজন কি বলছেন, ট্রুথ অফ ফ্যাক্ট কি, ঠিক আছে, তো সাফিসিয়েন্ট রিজন কি, এই আলোচনাগুলো আমরা লাইবনিজে পাব। নেক্সট আমাদেরকে পড়তে হচ্ছে লকের বিখ্যাত যে থিওরিটা সেটা হচ্ছে কি প্রাইমারি আর সেকেন্ডারি কোয়ালিটিস, এই দুটো কোয়ালিটি মানে দ্রব্যের যে প্রাইমারি গুণ আর সেকেন্ডারি গুণ দুটোর মধ্যে কিন্তু উনি ডিফারেন্স করেছেন, এবং জ্ঞান সম্পর্কিত ওনার কি ধারণা রয়েছে সেটা আমরা লক পড়ছি। বার্কলের হচ্ছে কি উনি কিন্তু মেটেরিয়ালিজমকেও রিজেক্ট করছেন, ক্রিটিসিজম অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলোর কথা আমরা পাই সেটাকে উনি কিভাবে রিজেক্ট করছেন, এবং প্রাইমারি সেকেন্ডারি কোয়ালিটিসের মধ্যে যে ডিস্টিংশনটা আমরা পেলাম সেইটা কি, সেটা আমরা লকে পেলাম, সেটাকে উনি রিজেক্ট করছেন। কিভাবে করছেন, এবং ইজিয়েস্ট পারসেপি বলতে কি বোঝানো হচ্ছে সেটা, এবং বার্কলের ফিলোসফিতে গডের রোলটা কি, ঠিক আছে, ওনার যে আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ সেখানে ওই ইজিয়েস্ট পারসেপি এবং গডকে উনি তাহলে কেন স্বীকার করলেন, এই জায়গাটা মানে কেন বাধ্য হলেন শেষ অব্দি স্বীকার করতে। আচ্ছা, হিউমকে যদি আমরা দেখি, মানে আমাদের পরবর্তী রয়েছে হিউম আর কান্ট। তো হিউমের রয়েছে কি ইমপ্রেশন আর আইডিয়ার মধ্যে পার্থক্য, এই যে ইমপ্রেশন আর আইডিয়ার মধ্যে পার্থক্য, আইডিয়া এবং ম্যাটার্স অফ ফ্যাক্টের মধ্যে রিলেশন, কজালিটি, সেলফ আর স্কেপটিসিজম। তো উনি কিন্তু সংশয়বাদ সম্পর্কে কথা বলেছেন, কজালিটি কি, কারণবাদ কি, এবং সেই কজালিটিতে উনি বলছেন না যে হ্যাঁ কার্যমাত্রই কোনো কারণ থেকে উৎপন্ন হচ্ছে, ওনার কজালিটির যে ধারণাটা সেটা একটু আলাদা। কান্ট যদি আমরা দেখি, কান্ট তো ক্রিটিক্যাল থিঙ্কার, ওনার এপায়রাই এবং এম্পিরিক্যাল নলেজ কি, অ্যানালিটিক সিনথেটিক জাজমেন্ট সেটা, কোপারনিকিয়ান রিভলিউশন অফ সাইকোলজি, স্পেস টাইম, ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং, এগুলো আমরা কান্টে আমাদেরকে দেখতে হচ্ছে। নেক্সট যেটা আমাদের রয়েছে সাইকোলজি বা মনোবিজ্ঞান, সেখানে কি রয়েছে, সাইকোলজি বা মনোবিজ্ঞান আমাদেরকে কিছুটা অংশ পড়তে হবে। সেখানে সাইকোলজির মেথডটা কি, ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে আমরা ইন্ট্রোস্পেকশন বিষয়টা কি, তার মেথড কি, সেন্সেশন কি, তার ডেফিনেশন, তার অ্যাট্রিবিউটস, এগুলো আমরা পড়বো। পারসেপশন বা প্রত্যক্ষ, ঠিক আছে, সেখানে গেস্টাল্ট থিওরি রয়েছে, দেখো সেখানে ডিস্টিংশন বিটুইন সেন্সেশন অ্যান্ড পারসেপশন, এই সেন্সেশন আর এই যে পারসেপশন এটার মধ্যে পার্থক্য রয়েছে। মেমোরি বা স্মৃতি সেটা কি, তার মধ্যে অনেক ল রয়েছে, ল অফ অ্যাসোসিয়েশন। তো এইগুলো আমরা সাইকোলজিতে এই কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে। আচ্ছা, এছাড়াও রয়েছে কি অ্যাটেনশন রয়েছে, ইনস্টিংক্ট, বায়োলজিক্যাল থিওরি, সাইকোলজিক্যাল থিওরি, এছাড়া কনসাসনেস কি, ইন্টেলিজেন্ট বা বুদ্ধি, এইগুলো কিন্তু এই কয়েকটা জিনিস আমাদেরকে সাইকোলজিতে পড়তে হবে, যেটা রয়েছে এই দেখো। নেক্সট রয়েছে সমাজ এবং রাষ্ট্র দর্শন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। দেখো সাইকোলজিটা হয়তো আমরা মাস্টার্স বা গ্র্যাজুয়েশনে যে স্পেশাল পেপার ছিল না, আমরা হয়তো ওটা কিছুটা অ্যাভয়েড করেছি, ওটা আমাদেরকে পড়তে হবে নতুন করে, কিন্তু এই সোশ্যাল আর পলিটিক্যাল ফিলোসফিটা আমরা পড়ছি। এছাড়া বাকি সমস্ত ইউনিটি কিন্তু আমরা আগে করেছি। তো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফিতে আমরা দেখবো যে বেসিক কনসেপ্ট অফ সোশ্যাল গ্রুপ, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফির বেসিক কনসেপ্ট কি, বেসিক ফিচার কি, সেটা আমরা দেখব। এবং সোশ্যাল ক্লাস অ্যান্ড কাস্ট,
যেটা নিয়ে এখন বর্তমান যুগে অনেক সমস্যা। তো সেটা ক্লাস অ্যান্ড কাস্ট কি সেটা আমরা দেখব। তার অ্যাট্রিবিউটস কি আছে, সোশ্যাল চেঞ্জ অফ মার্কসিস্ট থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ, এই যে কার্ল মার্কসের যে থিওরি অফ সোশ্যাল চেঞ্জ, তিনি এই সোশ্যাল চেঞ্জ বিষয়ে কি বলেছিলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা দেখব। এবং এটা হচ্ছে সোশ্যাল, এই পুরোটা হচ্ছে সোশ্যাল, এর পরেরটা হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল ফিলোসফির নেচার কি, স্কোপ কি, সায়েন্টিফিক থিওরি, ফিলোসফিক্যাল থিওরি, পলিটিক্যাল আইডিয়াস ইত্যাদি আমরা এখানে পড়বো। এছাড়া গান্ধীজির সর্বোদয়, তার যে নন ভায়োলেন্সের যে অহিংসার যে কথা উনি বলছেন, হ্যাঁ, এবং টাস্কশিপের কথা উনি বলছেন, সত্যের প্রতি যে আগ্রহ, সত্যাগ্রহ, তো এইগুলো ওই পলিটিক্যাল ফিলোসফির মধ্যে পড়ছে, এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে এখানে। আচ্ছা, লাস্ট যেটা আমাদের রয়েছে লজিক, মানে অবভিয়াসলি ওয়েস্টার্ন লজিক। এবং এইখানে দেখো, এখানে কিন্তু তোমাদের যে খুব কঠিন বিষয় আছে তা কিন্তু নয়, মানে ওই 19 রুলস টুলস কিছু নেই। এখানে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন ক্লাসেস রয়েছে, 4টি বচন, তার যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে। ইমিডিয়েট ইনফারেন্স, এছাড়া কি রয়েছে ক্যাটেগরিক্যাল সিলোজিজম, হ্যাঁ, তার মধ্যে অনেক ফ্যালাসি রুলস এগুলো পড়ে, আর বুলিয়ান ইন্টারপ্রিটেশন। এছাড়া রয়েছে কি ট্রুথ ফাংশন। ট্রুথ ফাংশনটা তো আমরা একদমই করে এসেছি ছোটবেলা থেকে, ওটা আমরা সবাই করতে পারি। আর ট্রুথ ফাংশন এখানে এতটাই রয়েছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গেল তোমার হচ্ছে লজিকের পোর্শন। আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে কোয়ান্টিফিকেশন। এই কোয়ান্টিফিকেশনের মধ্যে যে বিষয়টা, মানে কোয়ান্টিফিকেশনের যে থিওরি, যে ইউআই, ইআই, ইউজি, ইজি, এই রুলসগুলোকে যদি আমরা মানে বুঝে নিই যে কিভাবে কোনটা থেকে কোনটা ডিরাইভড কিভাবে করছে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো, মানে এতটা সমস্যা হবে না। আর অ্যানালজি অ্যান্ড প্রবাবল ইনফারেন্স, এইটা হচ্ছে টোটাল লজিকের সিলেবাস। ওকে, আচ্ছা, আর একটা জিনিস, হ্যাঁ, এই যে হাইপোথেসিস, হাইপোথেসিস পড়বো, আর কজাল কানেকশন, মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি। তো এইখানে মানে বিষয়গুলো খুব ডিটেলসে আছে এমন নয়, মানে সিলেবাসটা দেখতে অনেকটা বড় লাগছে, কিন্তু মানে ভেতরে কিন্তু অতটাও ডিটেলস আমাদেরকে করতে হচ্ছে না। হাইপোথেসিস, সেখানে আমরা সায়েন্টিফিক আর আনসায়েন্টিফিক সেটার মধ্যে আমরা ডিস্টিংশন পড়বো, ঠিক আছে। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি সেটা আমরা দেখবো, কজাল কানেকশন এবং মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি। বই সংক্রান্ত এই সাজেস্টেড বুক, এগুলো তো আমি আগেই আলোচনা করেছিলাম, তোমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, ওটা একটুখানি দেখে নেবে। তো এটা হলো বিষয়, এই সিলেবাসটা। এবং আমরা জানি যে 31 ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে। তো তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, এবং তোমরা যদি এই যে সিলেবাসটা বললাম এসএলএসটির সিলেবাস, তোমরা যদি কোর্সেসে অ্যাডমিশন নাও, তো এসএলএসটির সাথে পিএসসির যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো এবং সেটা এখন 50% অফও আছে, তোমরা চাইলে সেটার অ্যাডমিশন নিতে পারো। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ।